নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে আশীর্বাদ মাথায় নিয়ে রক্ষাকালী মাতাকে স্মরণ করে মা মনসা ও রাধা কৃষ্ণের চরণ যুগলে প্রণাম জানিয়ে এবং বাস্তু দেবতা মা শিবানীকে স্মরণ করে লোকনাথ বাবার চরণে শত কোটি প্রণাম জানিয়ে অন্যান্য গ্রামীণ দেব দেবীকে আভূমিগত প্রণিপাত জানিয়ে উপস্থিত দর্শক মন্ডলীকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের সামাজিক যাত্রাপালা হাসির হাতে কান্না। রচনা কমলেশ ব্যানার্জি, নির্দেশনায় ইন্দ্রনাথ দ্বিবেদী, আলোধ্বনি ও সাজসজ্জায় নীলমণি সাজ পোশাক শিবাই চন্ডী, আবহ মস্তরণক পরিবেশনায় শিবাই চন্ডী রক্ষা কালী মাতা নাট্য সমাজ। শুরু হতে চলেছে কমলেশ ব্যানার্জি রচিত ইন্দ্রনাথ দ্বিবেদী নির্দেশিত আজকের সামাজিক যাত্রাপালা। ডিসক্লেমার। ভালোবাসা সবই যদি দিলে আশা না ঘোরাতে হয় কেন দিলে হাসি হাতে কান্না, হাসি হাতে কান্না, হাসি হাতে কান্না। দেব, নিশ্চয়ই দেব। 20,000, 30,000, 50,000 টাকা পর্যন্ত শ্রমিকদের মুখ বন্ধ করতে ব্যয় করব। তবু অমলেশ বলছে একটা পয়সাও দেব না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না। শ্রমিকদের দায়িত্ব আমি নিয়ে নিলাম, কিন্তু অনুপমকে তাকেও আমি সোজা হয়ে দাঁড়াতে দেব না। 15 আগস্ট আমি অনুপম আর মিস্টার ঘোষকে নিমন্ত্রণ করে এসেছি। আমার বোনকে অপমান করে দাঁড়িয়ে যাওয়ার প্রতিশোধ আমি মিস্টার ঘোষকে নিয়ে সে আর অনুপমের ঘর করতে কোনো দিনই যাবে না। প্রয়োজন হলে বন্যা থেকে আমি অনুপমের বিরুদ্ধে ডিভোর্স কেস শুরু করব। আমি কোনো মতে বন্যার জীবনটাকে নষ্ট করে দিতে পারবো না। নষ্ট হবে কেন? আমি থাকতে বন্যার জীবন নষ্ট হবে কেন? তুমি আমি তাকে বিয়ে করে সুখী করবো, বিশ্বাস করেছি। আমি আজও বন্যাকে অনেক ভালোবাসি। তোমার যদি কোনো আপত্তি না থাকে, অনুপমকে দিবস করার পর এই বন্যাকে বিয়ে করবো। ঠিক আছে ঠিক আছে, যদি বন্যা অনুপমকে ডিভোর্স করে তোমাকে বিয়ে করতে রাজি হয় তাহলে সবাই অবাক করলে আমি আমার বন্যার সঙ্গে তোমার দায়িত্ব দিয়েছিলাম। তোমাকে ভাবতে হবে না, এই 2 মাসের মধ্যে অসিতকে এমন জুয়ারে আর মাতাল তৈরি করবো সোজা করে দাঁড়াতে পারবে না। আমার কথা মনে থাকবে। নিশ্চিত চাটুর্যের কথা তোমার নাম কি? আমার সমস্ত কাজ করি, তারপর বন্যাকে রাজি করিয়ে ওর সঙ্গে আবার আমি ওর বিয়ে দিয়ে। কি বলে তুমি? দাদার সঙ্গে তুমি ঠাকুরকে বিয়ে দিতে চাও? কেন, তোমার আপত্তি আছে? না 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 না, এতে আমি আপত্তি করতে যাব কিসের জন্য তুমি বলো? আরে বাবা, সমাজের মঙ্গলের জন্য বিদ্যাসাগর মশাই বিবাহ চালু করেছিলেন, আর এবার তুমি সধবা বিবাহ চালু করে সমাজের মাথার উপরে বসে থাকো। তুমি বুঝতে পারছো না প্রতিমা, তুমি বুঝতে পারছো না। কি বুঝতে পারছি না? অনুপমকে কোনোদিনই মেনে নিতে পারবে না। কিন্তু কেন মেনে নিতে পারবে না? অনুপমের মতো অমন দেবতুল্য স্বামী?
উপরে যে বলতির সঙ্গে প্রেম করে। মিথ্যে কথা! এ কথা আমি কিন্তু কিছুতেই বিশ্বাস করি না। এটা তোমার বোনের সাজানো মিথ্যে কথা। আমি নিজের চোখে দেখেছি। তাহলে তোমার সে চোখ ভুল দেখেছে ঠাকুরজি। এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে। এখনো তুমি নিজের স্বামীর ঘরে ফিরে না। হ্যাঁ, তুমি ভুল বুঝেছো, ভুল দেখেছো, ভুল জেনেছো। তুমি সময় থাকতে সে ভুলের সংশোধন তুমি করো। তা না হলে পরে আর সংশোধন করা সবাই তুমি পাবে না। না, তার আর কোনো দরকার নেই। তার কারণ যেটা আমি নিজের চোখে দেখেছি সেটা আমি কিছুতেই ভুলতে পারবো না। আর আমি অমর স্বামীর ঘরে কোনো মতেই ফিরে যাব না, যাব না, যাব না। তোমার কপালে অনেক দুর্গতি আছে। যে তোকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, আমি তার বাড়িতে তোকে কোনোদিনই পাঠাবো না। আর আমিও বুঝতে পেরেছি কিন্তু ওর কপালে তুমি নিজেই কিন্তু দুর্গতি টেনে নিয়ে এসে আর দিয়েছো। আমিও বুঝতে পেরেছি, কি বুঝতে পেরেছো? তুমি ওকে সুনজরে দেখো না। আমি তো পরের মেয়ে, আমি সুনজরে দেখি বা না দেখি তাতে কি জ্ঞান এলো বলো তো? তুমি তো নিজের দাদা, তুমি সুনজরে দেখলেই হলো। তবে হ্যাঁ, এই সুনজরটা যেন চিরটা দিন সুনজর থাকে। দেখো কোনদিন যেন 20 নজরে না পরিণত হয়। যদি তোমার কথাগুলো ওর কথায় তুই ভাবতে পারছ না তো? আমি বলছি কোনোদিনই তোকে অনুপমের কাছে মাথা নিচু করে দাঁড়াতে হবে। বিয়ের আগে তুই যেমন স্বাধীনভাবে চলাফেরা করেছিস, ঠিক এখনো তেমনি করবি। দরকার হলে অনুপমকে ডিভোর্স দিয়ে ডিভোর্স। হ্যাঁ ডিভোর্স। আরে ক্ষতি কি? ওই স্কাউন্ডারটাকে জব্দ করতে হলে তাই করতে হবে। আর তাছাড়া তুই যখন ওর ঘর করবি না বলে স্থির করেছিস, তখন না না দাদা, ডিভোর্সের কোনো দরকার নেই। আর তাছাড়া ডিভোর্স দিলে তো সব শত্রুতার শেষই হয়ে গেল। আমি নিজের চোখে কিছুতেই দেখতে পারবো না যে অনুভব বাবাকে বাদ দিয়ে অন্য মেয়েকে বিয়ে করে সংসার করছে। না 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 না, আমি ডিভোর্স কিছুতেই দেবো না। তাছাড়া ডিভোর্স না দিয়ে আমি ওকে জব্দ করার চেষ্টা করবো। অন্য যদি অনুপমকে divorce না দেয়, তাহলে দাদা, এ কি সত্যি? কি হবে? তুমি নাকি অমরের তার ক্ষতিপূরণের টাকা দিতে অস্বীকার করেছো? হ্যাঁ, কিন্তু কেন? কেন করেছি তার জবাবদিহি কি তোর কাছে করতে হবে? ভালো কথা শোনো দাদা, অমরের তাকে ডেকে নিয়ে তার ন্যায্য টাকা তাকে দিয়ে দাও, নইলে নইলে কি করবে? যাতে তিনি তার ন্যায্য টাকা পান সেই ব্যবস্থাই করবো। সেই ব্যবস্থা করবি তখন যখন তুই কারখানার ভার পাবি। যতদিন আমার হাতে কারখানার ভার থাকবে, ততদিন আমি যেটা ভালো বুঝবো তাই করবো। দাদা, কারখানার উপর তোমার যতখানি অধিকার আছে, আমারও ঠিক ততখানি অধিকার আছে। আর সেই অধিকারের মধ্যেই বলছি, একটা নিরীহ শ্রমিকের উপরে এইভাবে অন্যায় অবিচার আমি কিছুতেই সহ্য করবো না। এত দূরে গিয়েছে, তাহলে তুইও শুনে না। এখনো বাবা বর্তমানে বেঁচে আছেন, এখন আমাদের সম্পত্তি ভাগ হয়নি। যখন ভাগ হবে তখন তুই তোর অধিকার দেখা। আর তুমি এই ক্ষতিপূরণের টাকা দেবে না? একটা পয়সাও তাকে দেওয়া হবে না। অন্যায় হওয়ার নাই হোক, তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। কিন্তু এই নিয়ে শ্রমিকদের মধ্যে একটা বিশেষ ধোঁয়ার কুণ্ডলী বাকি উঠছে দাদা। উঠবে না কেন? তুমি তোদের খেপিয়ে তুলেছ। তোমার বললো না, শ্রমিকরা যদি স্বীকার করে, তাহলে জানবো সরকার কাছে অফিসারি সাজাতে টাকা দিয়ে তুমি তাদের শিখিয়ে রেখেছো। অসিত হ্যাঁ দাদা, আমাদের কারখানায় কাজ করে যে লোকটা পঙ্গুর মতো জীবন যাপন করছে, সাংসারিক গোলযোগের জন্য যখন তুমি তার ন্যায্য টাকা দিয়ে অস্বীকার করো দাদা, তখন তোমার অযোগ্য কাজ। এ পৃথিবীতে আর কিছু নেই দাদা, আর কিছু নেই। আজকাল খুব বেড়ে গেছে নিশ্চিত। হ্যাঁ বাবা, এখন থেকে ওকে শাসন না করলে ভবিষ্যতে ও খুব ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। শ্রমিকদের হাত করে ও কারখানার মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করতে চায়। এরূপ করার কারণটা কি নিশ্চিত? আপনি বুঝতে পারলেন না বাবা, আপনি আমার উপর কারখানার ভার দিয়েছেন বলে ও মোটেই খুশি না। তাই সমস্ত শ্রমিককে
আমার বিরুদ্ধে খেপিয়ে তুলে ও কারখানার মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে নিজে কর্তা হতে চায়। বড় চিন্তায় ফেলে গেছে। আমি বেশ বুঝতে পারছি আমার মৃত্যুর পর এই সম্পত্তি নিয়ে অসিত তোমার সঙ্গে একটা বিরোধের সৃষ্টি করবে। তার চেয়ে তুমি একটা করো। তুমি একবার অ্যাটর্নিকে একটা সংবাদ দাও। কেন কেন এখন থেকে কেন? আমি একটা অংশ বুঝিয়ে দিয়ে এই সংসার থেকে আমি ওকে আলাদা করাতে চাই। বাবা, আপনার বর্তমানে এই সম্পত্তি ভাগ হয়ে গেলে লোকে হাসবে। আমাদের বংশের এত বড় একটা সুনাম সবগুলোই মিশে তার চেয়ে আমাকে কিছুদিন সময় দিন বাবা। আমি ওকে একটু বুঝিয়ে বাজিয়ে দেখি কন্ট্রোল করতে পারি কি। আর সবচেয়ে যদি আমটা কন্ট্রোল হয়ে যায় তাহলে ওর ভাগের চারা না ফেলে দিয়ে ওকে আলাদা করে দিলেই হবে। বেশ বেশ, তুমি যা ভালো বলে তাই করো। কিন্তু হ্যাঁ, বেশিদিন কিন্তু আমি অপেক্ষা করতে পারবো না। আমি বেশ বুঝতে পারছি আমার জীব ঘুরিয়ে আসছি। আর একটা কথা বলছি, তাকে কন্ট্রোল করতে গিয়ে জানো তুমি তার অন্যায় দাবিগুলো মেনে নিও না। কারণ আমি ভ্রমণের মতো টাকা দেবই না। আমি গণতন্ত্র আমি কোনোদিন ক্ষমা করবো না। কিছুদিনের মধ্যে বাবার নাম পরিবর্তন করে এই সমস্ত সম্পত্তি আমার নামে লিখিয়ে দিতে হবে। তার জন্য আমাকে কত নিচে নামনা হয় আমি ছলনা চাকুরি মাদক আমি সব করবো। তবু এই সম্পত্তি এক কোনাও আমি কাউকে ভক্ষণ করব না। একটা কথা বলে যেতে ভুলে গিয়েছিলাম, ইনকাম ট্যাক্সের খাতাগুলো কি তাহলে? মিস্টার গাঙ্গুলিকে নকল করতে দিয়ে দাও। আর তাকে বলে দিও এই কাজ থেকে তাকে আরো ইনক্রিমেন্ট দিতে হবে, কিন্তু কাজটা যেন গোপনে করে। গাঙ্গুলি যদি বিক্রি করে? সেরকম কোনো আভাস পেলে তাকে দায়িত্ব দিয়েছিলাম। আরে ঠিক আছে ঠিক আছে, আমি বলছিলাম বন্যার কথা বলছেন তো? আমি আজই বন্যাকে ডিভোর্স দেবো। আমি বন্যাকে ডিভোর্সের প্রপোজাল দিয়েছিলাম। কি তাহলে? আমি একটা উপায় স্থির করেছি। প্রতিদিন সন্ধ্যায় তুমি বন্যাকে নিয়ে বেড়াতে বেরোতে যাবে কেন? যাবে আমি বলে কিনা সে নিশ্চয়ই যাবে। তাছাড়া বন্যা আলটা মাদার মেয়ে, সে কারোর সঙ্গে বেড়াতে যেতে লজ্জা ভয় কিছুই করে। তুমি বেড়াতে নিয়ে গিয়ে নানা রকমের গল্প করে ওর মন জয় করার চেষ্টা করবে। তারপর আমি সুযোগ বুঝে ওকে বিয়ের প্রপোজাল দিলি। তবে হ্যাঁ, একটা কথা তুমি মনে রেখো, তাকে যত তাড়াতাড়ি আরে বলতে হবে না, বলতে হবে না। তুমি যদি আমার সহায় থাকো, I will succeed. Definitely, I will succeed. বন্যা seize the heaven. একটা আগুনের মধ্যে যেমন একটা গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে একটা মেয়ের রূপও ঠিক তেমনি তার রাজ্যকে জ্বালিয়ে পুড়িয়ে শ্মশান করে দিতে পারে। বন্যা
প্রেমের বন্যা। বলো কি ভগবান দা, এত রূপ? ইয়েস ব্রাদার, আমি একেবারে নির্ভুল স্পিটি। পুরী রূপ তো নয়, হাজার কাল ইলেকট্রিক লাইট। আমি তো প্রথমে তার রূপ থেকে একেবারে চমকে গিয়েছিলাম। তাই নাকি? আচ্ছা ভগবান দা, মেয়েটা নাচতে জানে তো? নাচ? আহা, সে কি নাচ! মনে হচ্ছে স্বর্গ থেকে উদয় শঙ্কর নেমে এসে আমার বুকের উপর নাচছে আর নাচছে। আর সেই নাচের তালে তালে রূপনগর শহরটা একেবারে দুলছে আর দুলছে। বটেই তো, বটেই তো। আচ্ছা আচ্ছা, মেয়েটার নামটা যেন কি বললে? মিস লাইট। লাইট? লাইট তো লাইটই, কেমন তার রূপ! বলিউডে একেবারে পিকচারে তাই নাকি? তাহলে তো আমাকে একদিন যেতে হয় ভগবান দা। একদিন কেন হে, আজই চলো না। আজ? না না, আজ আমার শরীরটা বেশ ভালো নয়। ভগবান তাদের লাইট কোম্পানি সঞ্জীবনী আর চাওয়ার পেটে পড়লে একবার চাঙ্গা হয়ে যাবে। এখন টাকা পাই কোথায়? টাকা না, এ মরা দেখছি জাগবে না। আরে থাক থাক, এখন টাকার অভাব, সেখানকার কাজ নেই। ওর বাড়ি মিস চায়নাকে নিয়ে থাকো। আমি বড় মিল লাইটকে গিয়ে বলে দিচ্ছি, ও যেন ধরে পড়ছে কিনি কিন্তু খুঁজছি করবে। What? আমি বেঁচে থাকতে আমার চোখের সামনে ভালো হচ্ছে মিস লাইফকে নিয়ে ফুর্তি করবে? ইম্পসিবল, 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 কোয়াইট ইম্পসিবল। তুমি যাও ভগবান দা, তুমি এখনই গিয়ে মিস লাইফকে বলে দাও আমি আজই তার কাছে যাচ্ছি। এইটাই তো চাই। এই জন্য শিল্প বন্ধাতে চালার উপযুক্ত কথা। আরে রেখে দিচ্ছ কেন? ভগবান দা, কালে কি করবো ভাই? ওই মোড়ের মাথায় চায় দিবে, তোমার জন্য যে অপেক্ষা করছি। তুমি তাকে গিয়ে এখানে পাঠিয়ে দাও। আর শোনো, কেন বুঝবো না? কথা বলতে হবে না বেলা। মিস লাইটের নাচ গান শুনিয়ে তোমার মনে একটু ঝড় তুলতে চায়। জয় গুরু, জয় গুরু। মিস লাইট, একটু তো বন্যে মিস লাইট, কাশ্মীরি আপেল মিস লাইট, বিশ্ব সুন্দরী মিস লাইট। ছি 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 ছি। এই না তুমি সকালবেলা আমার মাথায় হাত দিয়ে দিব্যি করলে তুমি চাটা খাবে না, চিনি কিছু খেতে যাবে না, তাহলে তাহলে তোমার মুখে যে আর গন্ধ তোমাদের গন্ধ বেরোচ্ছে কেন বলো? আমি জানি তুমি কোনোদিন ভালো হবে না, ভালো হতে পারবে না। তাই যদি তুমি বলো, তাহলে মিছি মিছি আমাকে ভালো করার চেষ্টা করছো কেন? কারণ আমি যে তোমার স্ত্রী। স্ত্রী? স্ত্রীর কাজে অন্য ঘরে বসে নাচবে আর কাঁদবে, স্বামীর কাজের উপর আসবে না। অতনু, এই যে তুই আচ্ছা ভদ্রলোক তো 5 মাস হলো 50 টাকা ধার নিয়ে কই আজ পর্যন্ত তুই দিলি না? তুই বিশ্বাস কর ভাই, আমি একটু অসুবিধার মধ্যে আছি, তাই টাকাটা দিতে আমার একটু দেরি হচ্ছে। তা তো বলবি, এখন যে কাজ মিটে গেছে, তাহলে 5 দিনে নাম করে আরে 5 মাস কাটাতে পারি। দেখ এখন টাকা ফের। আমার কাছে তো অত টাকা নেই রে ভাই, তুই আমাকে 2 দিন সময় দে। না 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 না, তোর মতন চিড়িং মাছকে আর আমি একদম শুধু চিড়িং মাছ নয়, তুই ঢাক পাবার টাকা ফের, নাহলে গলায় গামছা দিয়ে। টাকা পাবেন বলে ভদ্রলোকের বাড়িতে এসে ভদ্রলোককে আপনি এইভাবে অপমান করবেন? এতে পুরো 10 ভরি সোনা আছে। আবার আশা করি এতে আপনার দিন আর শোধ হয়ে যাবে। চলি মাই ফ্রেন্ড, আজ আবার কাশ্মীরি আপেল খেতে হবে। দেখেছো তো
আকাঙ্ক্ষা আছে, তোমাকে নিয়ে যে আমি অনেক স্বপ্ন দেখি। দয়া করে লক্ষ্মীটি আমার কথা শোনো, আমার এত স্বপ্ন, আমার এত আশা তুমি এমনি করে নষ্ট করে দিও না। আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে অনন্যা, সার্থক কোনোদিনও হবে না। কেন হবে না? তাই যদি হবে তাহলে তুমি কেন আমাকে বিয়ে করেছিলে বলো? কেন? তোদের পুতুল খেলার শখ হয়েছিল বলে তাই তোমাকে বিয়ে করেছিলাম, তাই বলে আমার মাথাটা তোমার কাছে বিকিয়ে দিইনি অনন্যা। আমার কাছে বিকিয়ে গেছে গো। কারণ এই পুতুলটা রক্ত মাংসে গড়া, এই পুতুল হাসতে জানে, এই পুতুল কাঁদতে জানে, ভালোবাসতে জানে। আমার সেই ভালোবাসার তাজমহল তুমি এমনি করে ভেঙে চুরমার করে দিও না। ভালোবাসার তাজমহল, আমার তাজ তোমার বাবার টাকা টাকা টাকা, যাদের নিত্য নতুন মেয়ে মানুষ কিনতে পাওয়া যায়। আর আমার মহল হলো বাইজি মহল, যেখানে মদের গ্লাসে ঘাগড়ার ছায়া টেনে পৃথিবীর রূপটাকেই পাল্টে দেয়। না না, আমি 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 তোমার কথা দিচ্ছি, আমি তোমার চোখে সমস্ত পৃথিবীটাকে রঙিন করে দিই আমার ভালোবাসার প্রলয় দিয়ে। আমি তোমার মনে যত খিদে আছে সব মিটিয়ে দেবো। তুমি শুধু এই বাজির সঙ্গ ত্যাগ করে আমার দিকে চেয়ে দেখো, আমি কি বলতে চাই তুমি শোনো। শুনবার সময় নেই, ছেড়ে দাও অনন্যা। ছাড়বো না, আমি এইভাবেই দাঁড়িয়ে থাকবো সারা জীবন। আমি তোমার পথ আগলে পড়ে থাকবো, যদি পারো তো আমাকে মারিয়ে দাও। আমার চলার পথে গলার খোসা পড়ে থাকলে আমি তাকে মারিয়ে যাই না অনন্যা, আমি তাকে ঠিক এইভাবে দুটো ঠক্কর মেরে কেঁদো না। শ্রী রাধিকা টনে কালাবে বৃন্দাবনে আসতে এসেছিল, আমার কোনো তো একদিন গৌরীর টানে খরবাসী হয়েছিল, তেমনি তোমার ভালোবাসার টানে আপনার একদিন খরবাসী হবে। আর একটু আগে করোনা তোমার ঘরে হাত খুলে নিয়ে গেল। সে কি ছলনা করে? আমি মনের মধ্যে চাই সব পরামর্শ শুনেছি, অত ওদের ভর্তি করার মতো টাকা ছিল না, তাই কানাদারকে দিয়ে সাজিয়ে এখানে এনেছিল। সত্যি বলছো দীপঙ্করটা? যা সত্যি তাই বলছি, এটাই বলছি, তোমার সামনে যদি ফিরাতে চাও তাহলে নতুন সুযোগ হবে, নতুন সাজে হয়ে উঠতে হবে মোহিনী মন, মোহিনী রূপ। দীপঙ্করটা একটু শিরিঙ্গি দিয়ে গেল। বেশ, তবে তাই হোক। আজ থেকে আমি সীতা সাবিত্রীর ছেড়ে আমি আমার স্বামীর কাছে রূপের বসরা সাজিয়ে বসবো। মনোমোহিনী রূপে আমি আমার স্বামীর কাছে ভাড়া দেবো। ঘুমড়ির তালে তালে এই অনন্যা গেয়ে উঠবে। আসি কত শুনো ঘুমড়ো কি আওয়াজ, খোদা হো তো আকে রুখো মেরি ए लुटने वाले दिल আমি গান জানি না, আমি নাচ জানি না, আমি গান জানি না, আমি গাইলে তুলসী আমি গাইলে তুলসী তোমরা কি তা জানো না, আমি না জানি না, আমি না
ফিরতেই হবে, একদিন একদিন তাকে ফিরতেই হবে। এই যদি মিথ্যে হয় তাহলে সাত পাখির বাঁধন মিথ্যে, বীর মন্ত্র মিথ্যে, স্বামী স্ত্রী ছেলে ধর্মশাস্ত্র সব সব মিথ্যে। কিন্তু কেন 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 আমাকে মিথ্যে সন্দেহ করলো? ছোটবেলা থেকে যে ঠাকুরপোর সঙ্গে আমি ওঠা বসা করেছি আর তার সঙ্গে কি লজ্জার কথা, কি লজ্জা। লজ্জা 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 না তুমি কতটুকু দেখেছো বৌদি? কি অনু, তুই আজ এত সকাল সকাল অফিস থেকে ফিরে এলি যে? ওর শরীরটা খারাপ করছি নাকি? না না, শরীর খারাপ করবে কেন? ভাড়া দেখাচ্ছি কেন? আর চোখ দুটো এবার ছলছল করছে কেন? কি হয়েছে রে? কি হয়েছে? বলছে না বৌদি আমার কিচ্ছু হয়নি। কিছুই যদি না হবে তাহলে তুই অফিস থেকে এত সকাল সকাল ফিরলি কেন? অফিস অফিস যে আমাকে ফিরিয়ে দিলে বৌদি। তার মানে মানে চাকরি থেকে আমাকে একেবারে ডিসচার্জ করেছে। হ্যাঁ বৌদি, আজ আমি অফিসে গিয়ে জানতে পারলাম ক্যাশ চুরির অপরাধে। সে কি তুই চুরি করেছিস? তুই বিশ্বাস করো বৌদি, আমি চুরি করিনি। তাহলে প্রতিবাদ না করে তুই কেন মুখ বুঝে ফিরে এলি? প্রতিবাদ আমি ঠিকই করেছিলাম বৌদি, কিন্তু কোনো ফল হলো না। ওই নকল চাবি দিয়ে ক্যাশ থেকে এমন টাকা আমার সরিয়ে রেখেছিল যে আমার সমস্ত প্রমাণ অগ্রাহ্য হয়ে আমাকে মিথ্যে চোর বদনাম নিতে হলো। আর সেই মিথ্যা পথকে কেন্দ্র করে আমাদের মালিক রাজেন্দ্রনাথ ঘোষ উইদাউট নোটিসে আমাকে চাকরি থেকে ডিসচার্জ করেছে। সইবে না ঠাকুরপো, এত বড় অন্যায় কিছুতেই ধর্মে সইবে না। ধর্ম ধর্ম যে আজ টাকার গোলাম বৌদি, তাকে তুমি যেভাবে চালাবে সে সেভাবেই চলবে। মনুষ্য তোদের কাছে গোলামের গোলাম, যা বলবে তাই শুনবে বৌদি, তাই শুনবে। শুনছো শুনছো বড় বউ, এই চানাচুর থলিটা তুমি তাড়াতাড়ি লুকিয়ে রাখো, এক্ষুনি অনু এসে দেখতে পাবে। চানাচুর বিক্রি করতে যাও না, রোজ রোজ দাবা খেলতে যাওয়ার কথা তাহলে মিথ্যা। না না, আমি মানে কি বলবে তুমি বলো না। কিছুই বলতে হবে না, তারা যত তুমি পড়ে গেছো মিথ্যে কি আর তার যে জেনেছে যখন আরো ভালো করে জানিয়ে দাও। কি দাদা, তুমি চানাচুর বিক্রি করো বলে? না না, তার চেয়ে আমি তোমাকে আগে যতবার শ্রদ্ধা করতাম আজ থেকে সেই শ্রদ্ধা হাজার হাজার গুণ বেড়ে গেছে, হাজার হাজার গুণ বেড়ে গেছে। শুনলে বড় বউ, হ্যাঁ, শুনেছি। অনু কি বলছে তুমি শুনলে? শুনেছি। শোন ভাই, এতদিন তোর ভয়ে আমি লুকিয়ে লুকিয়ে চানাচুর বিক্রি করতাম, এখন আমার সে ভয় কেটে গেছে। কাল থেকে আমি সকলের সামনে বুক ফুলিয়ে চানাচুর বিক্রি করবো। শুধু তুমি কেন দাদা, তোমার দেখানো পথ ধরে আমিও চলতে শিখবো। কি কি বললি হতভাগা মূর্খ? হ্যাঁ দাদা, কাল থেকে আমিও তোমার সঙ্গে এই চানাচুর বিক্রি করতে যাব। হতভাগা মূর্খ, চানাচুর বিক্রি করতে যাবে? এত কষ্ট করে আমি তোকে লেখাপড়া শিখিয়েছি কি চানাচুর বিক্রি করতে যাওয়ার জন্যই? লেখাপড়া শিখে তার পেট চলবে না দাদা। তার মানে অনুর আর
চাকরি নেই। চাকরি নেই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে চোর বদনাম দিয়ে চাকরি থেকে ডিসচার্জ করেছে দাদা, চাকরি থেকে ডিসচার্জ করেছে। কিন্তু কেন কেন তোকে চোর বদনাম দিলে? আমি জানি তুই কোনোদিন কোনো অপরাধ করতে পারিস না, তাহলে কে তোর বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করলো? তার নাম নিশিত চ্যাটার্জি। তুই সত্যি কথা বলছিস অসিত? তুই সত্যি কথা বলছিস? হ্যাঁ ভাই, আমি সত্যি কথাই বলছি। তোর চাকরি যাবার ব্যাপারে সম্পূর্ণ হাত ছিল আমার দাদা। 15 আগস্ট রাজেন্দ্র নারায়ণ বোসকে অনুভব করেছিল যাতে তোর চাকরিটা না থাকে। এতে কি বলছিস অসিত? এতে কি বলছিস? সম্পূর্ণ সত্যি। আগে থেকে জানতে পারলে আমি কখনোই হতে দিতাম না। জানলাম আজ তোর চাকরি যাবার পর দাদা যখন সেই রাজেন্দ্র নারায়ণ বোসকে মনে ধন্যবাদ জানাচ্ছিল। নিশিত চ্যাটার্জি, আমি তোমাকে সহজে ছাড়বো না। বলতে পারো অসিত, কেন কেন তোমার দাদা আমাদের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করলো? আমরা তার কাছে কি এমন অপরাধ করেছিলাম? অপরাধ? প্রথম অপরাধ, অনুভব আমার আদরণী মনের অন্যায় আপনার রাখতে আপনাদের আলাদা করে দেয়নি। আর দ্বিতীয় অপরাধ, আপনি তার কাছে ক্ষতিপূরণের টাকা চাইতে গিয়েছিলেন। আর সবচেয়ে বড় অপরাধ, আপনারা গরিব। তুমি ঠিকই বলেছ অসিত, গরিব হয় সবচেয়ে বড় অপরাধ। তাহলে তো নিশিত চ্যাটার্জি আমাকে অপমান করে তাড়িয়ে দিতে পারতো। সে কি দাদা, ওই নিশিত চ্যাটার্জি তোমাকে অপমান করছে? তোমার যদি পায়ে পড়ি, তুমি সে কথা বলো না। তা হয় না বড় বউ, তা হয় না। হায় শোন অনু, আমি ওই নিশিত চ্যাটার্জির কাছে ক্ষতিপূরণের টাকা চাইতে গিয়েছিলাম। টাকা তো দিলই না, উল্টে বললো ভিখারিকে ভিক্ষে দেওয়া যায় এবং তার দাবি মানা যায় না। নিশিত চ্যাটার্জি, আমি তোমাকে সহজে ছাড়বো না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই দাদার অপমান আমার মাথায় আগুন করছে। যতদিন এই দাদার অপমানের জবাব আমি দিতে পারি, ততদিন এই শয়তান নিশিত চ্যাটার্জিকে আমি সহজে ছাড়বো না। যেদিন এই অপমানের চাবুকটা ওই নিশিত চ্যাটার্জির বুকে মারতে পারবো, সেই দিনই কি বৌদি, সেই দিনই কি গো। তার আগে নয়, তার আগে নয়। আমি কাল নাগিনী দংশনকে সহ্য করতে পারি না শুধু অসিতকে। সে আমার প্রতিটি কাজে বাধা সৃষ্টি করে আমাকে বুঝিয়ে দিতে চায় এই প্রপার্টির উপর তার সমান অধিকার আছে। এদিকে বাবার শরীরটাও খারাপ, আর প্রপার্টি ভাগ করে দেওয়ার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু এখনো পর্যন্ত ধীরাজ এসে পৌঁছালো না এবং তুলতে পারলো না। চরিত্রহীন মাতাল গড়ে তুলতে না পারলেও তোমার বাবার কাছে তাকে অবিশ্বাসী সাজাতে যে অপূর্ব প্ল্যান আমি তৈরি করেছি, সেই প্ল্যান আমার সাকসেসফুল হবে। কি সংবাদ সে রাজি? রাজি, তবে তাকে 5,000 টাকা দিতে হবে। আমি তাকে উঠনগরে পাঠাবার ব্যবস্থা করি। নিশ্চয় নিশ্চয়, আমি তো তার জন্য প্ল্যান ঠিক করে রেখেছি। সেই রিপুন আমাদের পাওয়া সঙ্গে সঙ্গে পৃথিবীর রূপটাও তার কাছে পাল্টে যাবে। থ্যাংকস, মেনি মেনি থ্যাংকস। আচ্ছা, অতনু সংবাদকে সে এখনো রূপনগরে ওখানে যায়। অপূর্ব, তাহলে এক ঢিলে দুই পাখি বন্ধ করা যাবে দেখছি। আচ্ছা, হ্যাঁ, ভালো কথা ভালো কথা। বন্যার মনোভাব তুমি কেমন বুঝছো? রচিতাকে নিয়ে বেড়াতে যায়, কিন্তু নানা রকম গল্প করে, কিন্তু সে যে কি বলতে চায় কিছুই বুঝতে পারি না।
পারবে পারবে, তবে একটু দেরি হবে। তুমি শুধু আমার কথা মতো কাজ করে যাও, বন্যাকে তুমি নিশ্চয়ই পাবে। আর তার সঙ্গে এটাও পাবে, এই প্রপার্টির উপর যা অংশ আছে তুমি পাবে। তুমি তো জানো এই বাড়ির মধ্যে আমি বন্যাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। কাজেই তাকে সম্পত্তি থেকে আমি বঞ্চিত করলে তাহলে ধর্মের কাছে আমি অপরাধী হব। কে তোমাকে অপরাধী করেছেন নিশ্চিত? কে আবার? আপনারই খেয়ে পড়ে মানুষে যে আপনার সম্মানের দিকে তাকায় না, সেই হসে এত স্পর্ধাও বলে কিনা আপনাকে অপমান করে অনুপম কোন অন্যায় করেনি, আমি তার চাকরি নষ্ট করে দিই। তুমি ঠিকই করেছো, সে আমাকে অপমান করেছে, তোমাকে অপমান করেছে, এমনকি আমার আদরের মেয়েকে অপমান করে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এটাই তার উপযুক্ত শাস্তি। ঠিকই বলেছে। এই শাস্তি না হলে সে মনে মনে ভাবতো তাকে জব্দ করার আপনার কোনো ক্ষমতাই নেই। আছে কিনা এবার সে বুঝতে পারবে। বেকার হয়ে যখন খেতে না পেয়ে মরতে বসবে তখন বুঝতে পারবে কেউটা সামনে খেলা করতে যায় পরিণাম কি ভয়ঙ্কর। এই ওসব কথা থাক বাবা, ওসব কথা থাক। আপাতত অসিতের বিষয়। অসিত? হ্যাঁ, That nonsense, অসিত। আমি কিছুদিন যাবত লক্ষ্য করছি ও ঠিক মতো বাড়িতে থাকে না। ক্যাশিয়ার বাবুর সঙ্গে টাকা নিয়ে ও কোথায় যে যায় কিছু বুঝতে পারি না। বলো কি নিশ্চিত? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি একটা উড়ো খবর পেয়েছি, তা আমি বিশ্বাস করি না। কি খবর পেয়েছো? খবর পেয়েছি খবর পেয়েছো? অসিত প্রায় রূপনগরে গিয়ে অতনুর সঙ্গে মিশে বাড়ি যায়। কি বললে? কি বললে নিশ্চিত? এ আমি শুনতে ভুল করছি না তো? অস্বীকার হতনু বাড়ি বাড়ি যায়। আমিও সেই রকমই একবার শুনেছি। নিশ্চিত নিশ্চিত তুমি এখন শেষ কাউন্টার দুটো কান ধরে এখানে নিয়েছো, তাদের আমি তা হয় না বাবা, তা হয় না। নিজের চোখে না দেখে পরের কথা বিশ্বাস করে এত বড় অবিচার করতে আমি দেব না। হাজার হোক অসিত আমার ভাই আর অতনু আমার ভগ্নিপতি, তাদের চোখে জল দেখবে আমার মুখখানা যে ভেঙে চুরমার হয়ে যাবে বাবা, ভেঙে চুরমার। ঠিক কথাই বলেছেন মেসোমশাই। আপনি নিজের চোখে না দেখা পর্যন্ত তাদের কথা বিশ্বাস করে আপনাদের অবিচার করে ঠিক হবে না। তবে অসিত যে প্রায় রূপনগরে যায় এতে কোনো সন্দেহ নেই। সন্দেহ করে আমি আর থাকতে চাই না ধীরাজ। তোমরা সঠিক সংবাদ নাও, কেন সে প্রায় রূপনগরে যায়? অরুণের সঙ্গে দেখা করতে না বাড়ি নিয়ে পূর্তি করতে? ওটাই সত্যি হয়। তাহলে তাকে বুঝিয়ে দেব। বৃদ্ধ হলে আমি সেই ধনঞ্জয় চ্যাটার্জি, আমার কাছে বংশ মর্যাদা সকলের উপরে, আর যারা সেই বংশ মর্যাদাকে ক্ষুণ্ণ করে আমার উঁচু টাকাটা ধুলার মিশিয়ে দেবে সেই অস্বীকার অতটুকু আমি বলেন ডাক্তার আর মেসোমশাই যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে অনুপমকে আমি ভালোভাবেই চিনি, তার মতো যদি ছেলে কোনদিনই ক্ষমা চাইতে আসবে না, আর বন্যাও তার কাছে ফিরে যাবে না। অতএব তুমি লেখাপড়া জানো, পয়সা রোজগার করো, বিয়ের বয়স তোমার পেরিয়ে যায়নি, তবে কেন একজন বিবাহিতা মেয়েকে বিয়ে করবার জন্য এমনি করে তুমি উঠে পড়ে লেগেছো? এসব তুই কি বলছিস প্রতিমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। না জানার ভান তুমি করো না দাদা। আমি কিন্তু
সবকিছু আর জানি বলি আমি তোমাকে দিচ্ছি। যা ভাবছো তা কিন্তু কিছুতেই হতে হবে না। আমি তোমাকে তা হতে দেব না। তাই তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, যে পর্যন্ত তুমি এগিয়েছো ঠিক ওইখানেই থেমে যাও। তা না হলে আমি ভুলে যাবো যে তুমি আমার দাদা, তুমি আমার মায়ের পেটের ভাই। একদিন যে সম্মানে তোমাকে আমি এ বাড়িতে ডেকে নিয়েছিল, আজকে অসম্মান করে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে বিন্দু মাত্র আমি দ্বিধাবোধ করবো না। তাই নাকি? তাহলে আমিও দেখবো কিভাবে তুমি ওকে তাড়িয়ে দাও। তাহলে এখনো পর্যন্ত তুমি আমার মনের পরিবর্তন করবে না? যদি বলি না, তাহলে তোমার মনের কথা আজকে আমি বাবাকে জানিয়ে দেব। দিয়ে কোনো ফল হবে না, কারণ আমি আগে থেকেই বলে রেখেছি তুমি বন্যাকে সহ্য করতে পারো না। তাই ওকে তাড়াতে তুমি অনেক রকম মিথ্যে কথা বলতে পারো। ঠাকুর জামাই তুমি এসেছো। ঠাকুর জামাই, আমি জানতাম তুমি আসবে। এই যে প্রতিমা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? জামাই এসেছে, যাও জামাইয়া তুমি আয়োজন করো। আমি এখানে জামাই আদর খেতে আসিনি, আমি এসেছি তোমার কাছে কৈফিয়ত চাইতে। হ্যাঁ কৈফিয়ত। কেন তুমি আমার দাদার ৫০ টাকা দিতে অস্বীকার করেছো, আর কেনই বা আমার ইচ্ছা কেটে নষ্ট করে দিয়েছো? কৈফিয়ত দাও নিশ্চিত চ্যাটার্জি, তুমি কৈফিয়ত দাও। তুমি কোথায় জানো না অনুপম, নিশ্চিত চ্যাটার্জি তার কাজের কৈফিয়ত কাউকে কোনোদিন দেয়নি। তোমাকে কৈফিয়ত দিতেই হবে নিশ্চিত চ্যাটার্জি। তুমি এখনো অপমান সহ্য করছো নিশি? তুমি শুধু একবার বলো, এই স্কাউন্ডেলটার ঘর ধাক্কা দিয়ে বার করে দিচ্ছি। না, তোমাকে তা করতে হবে না, তার জন্য তারও আমি যথেষ্ট। কি এত বড় অপরাধ করার পরও তুমি এমনি করে? ছি ছি ছি। ফাতেমা, আমি কিন্তু এবারে বড় বউ, এবারে এত বড় অনিয়ম আমি কিছুতেই হতে দেব না। কাজে বাধা দিলে তোমাকে শ্বশুর বাড়ি ছেড়ে ওই বাপের বাড়িতেই বাস করতে হবে। তাহলে তোমাকে একটা কথা বলে যাচ্ছি, তুমি খুব ভালো করে শোনো। হ্যাঁ, জানি। আমি কিন্তু বন্যা নই, আমি কিন্তু প্রতিমা। আমি এবারে দিয়ে থাকবো, তোমার খাবো, তোমার পরবো, তোমার উপরেই আমি চোখ রাঙাবো। কিন্তু কিছুতেই বাপের বাড়ি গিয়ে শ্বশুর বাড়ির অমর্যাদা আমি হতে দেব না। তোমার নিশি, প্রতিমা যদি এইভাবে অপমান করে তাহলে একটু অপমানে সংকল্পচ্যুত হওয়া এটা বুদ্ধিমানের পরিচয়। তুমি যাও ধীরাজ, তোমার সময় হয়ে গেছে, তুমি বন্যাকে নিয়ে বেরিয়ে এসো। সে হয়তো এতক্ষণ সেজে গুজে তোমার জন্য অপেক্ষা করছে। তোমার সঙ্গে? ইয়েস, ইট ইজ ফ্যাক্ট। বন্যাকে ফিরে পাওয়ার আজ তুমি করো না অনুপম, বিকজ শি ইজ গোয়িং টু ম্যারি মি। গুড বাই মিস্টার ব্যানার্জি, গুড বাই। নিশ্চিত চ্যাটার্জি, তুমি কি মানুষ? একেবারে ভেঙে পড়লে যে বলো, আরো অনেক কিছু বলো, আমি শুনি। কি আর বলবো নিশ্চিত চ্যাটার্জি, নিজের বিবাহিতা বোনকে যে পরপুরুষের হাতে তুলে দিয়ে দ্বিধাবোধ করে না, মানুষের ভাষায় তাকে অপমান করা যায় না। এতটা বাড়াবাড়ি করা বোধহয় তোমার ভালো হচ্ছে না। কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা তোমার মতো জানোয়ারকে তেমন তুমি কোথায় দাঁড়িয়ে কথা বলছো সেটা কোথায় ভুলে গেছো? জানি এটা তোমার বাড়ি, কিন্তু তুমি এমন ভাবে নিশ্চিত চ্যাটার্জি, এই বাড়ির বাইরে একটা বিরাট পৃথিবী আছে, সেখানে বাস করে আমার মতো, আমার দাদার মতো লক্ষ লক্ষ মানুষ, যাদের বুকের খাবার তুমি কেড়ে নিয়েছো, যাদের মনের শান্তি ঘুচিয়ে দিয়েছো। সেই সব নিঃস্ব নিত্যর দরিদ্রের দল ধীরে ধীরে গড়ে তুলেছে এক জনতার আদালত। আর এই আদালতের কাঠগড়ায় দাঁড়াবে তোমার মতো নরপশুর দল।
অতনু তার সঙ্গে নিশ্চয়ই দেখা করতে আসবে। আমার যেন কেমন একটা খটকা লাগছে। আজ 3 দিন হলো বাড়ির বাইরে বেরোয় না, এমনকি আমার দেখা করে না। সে সময় টাকাগুলো কাজ হবে তো? নিশ্চয়ই নিশ্চয়ই। আমার সঙ্গে ধীরাজবাবুর যা কথা হয়েছে, সে কথা যদি সে না রাখে তার ফল কিন্তু উল্টো হবে। তাকে পথে বসাতে এই কালীকিঙ্কর হাজার বুদ্ধির অভাব হবে না। যা বলেছে ভাইয়া, তুমি হচ্ছে ভিড়ের চাক, ওটা মারলে আর রক্ষা নেই। আর শ্রী ভগবান দাস হচ্ছে কলির শনি, যার দিকে নজর দেবে শেষ না করে একেবারে ছাড়বে না। কিন্তু ভগবান দা, এই অতনুর বাড়িখানা দিকে তোমার কি নজর পড়েনি? পড়েছে ভাইয়া, পড়েছে। তোমার যেমন পড়েছে আমারও তেমনি পড়েছে। আজকাল এই বাড়ি গ্রামে দুজন ভাগাভাগি করে নিতে পারে না। অতনুর দিক থেকে রাহু আর শনির দৃষ্টি একেবারে চলে যাবে। তারপর আমি কি করবে? একটা মন্দির তৈরি করে মুখ করে বসে যাব। মন্দির? হ্যাঁ, মন্দির। তাতে পুণ্যও হবে আর মন্দির থেকে কিছু আয়ও হবে। তাহলে কি তোমার টুলাই কোম্পানি তুলে দেবে? না 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 না, তুলে দেবো কেন? একদিকে চলবে মন্দির, অন্যদিকে চলবে টুলাই কোম্পানি। আর পুণ্যের মুড়ি ঘন্ট করে হরির জীবকে নরকের পথে ঠেলে দিতে শ্রী ভগবানের দাস এই জন্ম হয়েছে। আরে ঘুরে শব্দ হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, ঘুরে শব্দ। ভগবান দা শুনতে পাচ্ছো? অতনু কি আজকাল আমাদের সঙ্গ ছেড়ে দিয়ে বাড়িতে বাইজিরা যাচ্ছে নাকি? অতনু, এই অতনু! আরে আরেকটু জোরে চিল্লাও, জানলার ফাঁক দিয়ে না নিশ্চয়ই শুনতে পাবে। অতনু, অতনু, ঠিক কি লাগবে? নিচে নেমে আয়। আমরা একটা জরুরি খবর নিয়ে তোর কাছে এসেছি। এসো ভাইয়া, এসো, একবার এসো। শ্রী ভগবান দাস মান কর্মচারী তোমার সঙ্গে একটু দেখা করতে এসেছে। অতনু, অতনু! কে ডাকছে দেখে? আপনি আমাকে চিনতে পারলেন না বাবুজি? শ্রী জগৎস্বামী শ্রী খটখটানন্দের লোক মহারাজের শ্রী চরণের পায়ের ছিল শ্রী শ্রী ভগবান দাস বাল ব্রহ্মচারী। এখানে কেন এসেছেন? শ্রী গুরু নির্দেশে অতনুকে তো আমরা নিয়ে গেছেন। না, আমার গুরুজি কোন বাইকের কাছে থাকি? দিনে কবতুল মদ খান। তার মানে গুরুর নির্দেশ। কেমন? এখানে আর কোনো বুঝলুকি চলবে না। এটি, আপনি আবার এখানে কেন এসেছেন? আর বলেন কেন বৌদি? এই সেদিন অতনুকে এক মদের দোকানদার টাকা পাবে বলে কি যাচ্ছে তাই ভাবে অপমান করলো। আর আপনি তো খুব তাকে টাকা ধার দিয়ে আপনার বন্ধুর সম্মান কি করবো বলুন? হাজার হোক বন্ধু তো বন্ধুর হাতে বন্ধুকে তার অপমান হতে দিতে পারি না। তাই তো এখন আমি সেই টাকার তাগাদায় এসেছে। এরকম ভাওতা দিয়ে আর কতদিন চলবে? ভাঙতা মানে ভাওতা মানে বুঝলেন না? সেদিন যেমন ভাওতা দিয়ে আপনি আমার গলার হারটা নিয়ে গিয়েছিলেন, তেমনি আজ ভাওতা দিয়ে কিছু বাগিয়ে নিতে এসেছেন, তাই না? বেশ করবো। আমার কথা বিশ্বাস নয়, অতনুকে একবার ডাকুন। সত্যি মিথ্যে সব প্রমাণ হয়ে যাবে। আর একটা কথা বললে এই পাঠা কাটা লম্বা দিয়ে সব কটাকে একেবারে বলি করে দেব। কি হলো কালীকিঙ্কর বাবু, এখনো দাঁড়িয়ে আছেন? যান, নাহলে চললো আমার এই রান্না। আর গা চালাতে হবে না। তোমার এই অভদ্রতা ব্যবহারের কথা আমার সারা জীবন মনে থাকবে। আরে যাও যাও, যা পারো করে নেবে। ঠাকুরপো, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। তুমি যেমন করে
দাদাকে নাচে গানে ভুলিয়ে রাখছিলে সেরকমই ভুলিয়ে রাখোগে। কিন্তু ওরা যদি আবার ফিরে আসে? আমি চললাম এই দা নিয়ে বাড়ির গেটের বাইরে পাহারা দিতে যাচ্ছি। যদি আবার ওরা ফিরে আসে তাহলে এই দায়ের কোপে সবকটার বাবার নাম একেবারে ভুলিয়ে ছাড়বো। ছবল মারতে না পারো বৌদি, ফস করতে ছাড়বে না, ফস করতে। না না, আমিও ছাড়বো না, আমিও ছাড়বো না। যার জন্য আমি নাচ শিখেছি, গান শিখেছি, যার জন্য আমি মনের বিরুদ্ধে, নিজের ইচ্ছার বিরুদ্ধে নির্লজ্জের মতো সেজে যার সামনে আমি দেহটাকে শুধু ভোগের সামগ্রী করে তুলে ধরেছি, ওকে ভালো না করা পর্যন্ত আমি কিছুতেই ছাড়বো না, ছাড়বো না। অনন্যা, এ কি? এই যে অনন্যা, তুমি এখানে? ও মা, তুমি আবার নিচে নেমে এলে কেন? আমি তো এক্ষুনি তোমার কাছে উপরে যাচ্ছিলাম। কে এসেছিল অনন্যা, যার জন্য তুমি নাচ গান বন্ধ করে ঘুঙুর খুলে নিচে নেমে এলে? না না, কেউ আসেনি তো, কেউ আসেনি। তুমি চলো ওপরে চলো, আমি আবার তোমাকে নাচ দেখাবো, তুমি দেখবে, আমি গান শোনাবো, তুমি শুনবে, আমি তোমায় মদ ঢেলে দেবো, তুমি খাবে। সত্যি করে বলো অনন্যা, কে এসেছিল? আমার মন বলছে এই কালী কিঙ্কর আর ভগবান দাস এসেছিল। বলো বলো, তারাই কি এসেছিল? তুমি আমার বন্ধুদের অপমান করে তাড়িয়ে দিয়েছো। তুমি আর ওদের বন্ধু ভেবো না, তোমার সবচেয়ে বড় শত্রু। তার চেয়ে বড় শত্রু হচ্ছে তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি 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 আজ অসুস্থতার জন্য আমি 3 দিন ওই মিস লাইটের কাছে যেতে পারিনি, তাই ঘরে থেকে দুধের স্বাদ ধরে মিটিয়েছি। কালী কিঙ্কর আর ভগবান দাস ওই লাইটের সংবাদ নিয়ে এসেছিল। আমি কোনোদিনও ভুলতে পারবো না। কেন বলতে পারবে না? কোন গুণে সে আমার সে গুণী? কত রূপ আছে তার? রূপ? হ্যাঁ, রূপে তার চেয়ে তুমি অনেক বেশি, তার চেয়ে অনেক কম। তোমার নাচে আমার দেহে শিহরণ জাগে না, তোমার গান শুনলে আমার মন ভরে না, এমনকি তোমার দিয়ে আমাদের ক্লাসে চুমুক দিয়ে আমার নেশা হয় না। বলো, কি করলে তোমার নেশা হবে? কি করলে তোমার মন ভরবে? আমি তাই করবো। তোমাকে ভালো করতে আমি তার চেয়ে বেশি নির্লজ্জ হবো। তুমি শুধু মিস লাইফকে ভুলে যাও। আর আমি তোমাকে ভুলে যাবো, কিন্তু মিস লাইফকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। কি বললে দাদা? একটা বাইচির জন্য তুমি তোমার নিজের স্ত্রীকে ভুলে যাবে? ছি ছি দাদা, ছি। তোমার কি বিবেক বলতে কিচ্ছু নেই যে প্রদীপের মতো নিজেকে পুড়িয়ে তোমার জীবনটাকে আলোয় ভরিয়ে দিতে চায়? তাকে এমনি করে অবহেলা করতে তোমার বিবেকে এতটুকু বাধে না দাদা? হ্যাঁ, লেকচার দিতে হবে না। আমিও লেকচার দিতে চাই না দাদা, লেকচার দিতে চাই না, কিন্তু তোমার খেয়াল খুশি চরিতার্থ করার জন্য আমাদের দুখানা বাড়ি গেছে, 2টো গাড়ি গেছে, টাকা পয়সা গয়না গাটি সবই তুমি নষ্ট করেছো শুধু তোমার মাতাল মনের স্বার্থ মেটাতে গিয়ে। কিন্তু কিন্তু এখন যদি আমার এই মাতৃসভা বৌদিকে তুমি অবহেলা করো, তাহলে কিন্তু এই শান্ত আর চুপ করে বসে থাকবে না দাদা, চুপ করে বসে থাকবে না। দোহাই দাদা, দোহাই, আমি তোমাকে করজোড়ে অনুরোধ করছি, তুমি তুমি ওই পাপের পথে ফিরে এসো দাদা। আমার এই মাতৃসভা বৌদির দিকে একটু মুখ চুলে চাও, অগ্নি সাক্ষী করে তুমি যাকে বিয়ে করেছো তাকে তুমি এই অবহেলার নজরে আর দেখো না দাদা, আর দেখো না। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি। না না দাদা, যেতে দেবো না। যেতে দিবি না? না, তার জন্য যদি দরকার হয় আমি তোমাকে পাপ ভেঙে এখানে আটকে রাখবো। এখনো দূর এগিয়েছিস? আচ্ছা দেখি কেমন করে তুই আমার হাত পা ভাঙিস। সাবানা বলছিস না? অচ্ছার বলছে। না 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 না, পথ ছাড়বো না। নইলে তোকে আমি সরে যাও, সরে যাও। তুমি সরে যাও অনন্যা। দাদা, আমাকে ঘরের কোণে রেখে জব্দ করবে ভেবেছো? সে আশা তোমাদের কোনোদিনও পূর্ণ হবে না শয়তানি। কিরে, দাঁড়িয়ে রইলি কেন? আমাকে আটকে না, আমার হাত পা দুটো ভেঙে দে। দাদা, কত সামালক হয়েছিস না? দেখা তোর সামালক কত। মনে করেছিস আমার অসুখ হয়েছে বলে তোর ভয়া?
আরম্ভ হয়েছে অনন্যা। দাদা খাও খাও না, আরো বেশি করে মদ খাও, আরো আরো এই বাড়িতে গিয়ে পড়ে থাকো, দেখবে সব ভালো হয়ে যাবে। দাদা দাদা শুনলে বৌদি কি বলছে? যে স্ত্রীর দিকে তুমি কোনোদিনও ভালো করে চেয়ে দেখোনি, তাকে তুমি অবহেলা ছাড়া আর কোনো কিছু দাওনি, সেই স্ত্রী কি বলে তুমি একবার শোনো দাদা। বৌদি বৌদি আমি যাচ্ছি, জানি না তোমার মতো নির্বোধ মেয়ে আমাদের দেশে কত আছে, যারা সারা জীবন স্বামীর কাছে পেল অনেক অবহেলা, কিন্তু তার বিনিময়ে দিয়ে গেল অনেক অনেক ভালোবাসা, অনেক